গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা উপস্থিত হয়েছ। খাতা নাও, কলম নাও। আজকে তোমাদের অনুরোধে প্রথম জৈব রসায়ন পড়া শুরু। আজকে আমরা পড়ব জৈব রসায়ন। এখানে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ যারা 2020 এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা তো থাকবেই, উপরন্তু যারা এসএসসি পরীক্ষা সম্পূর্ণ করেছ তারাও থাকতে পারো। তাদের জন্য ক্লাসটা ফলপ্রসূ হবে আমি মনে করি। গল্প না বাড়িয়ে শুরু করি পড়া জৈব রসায়ন। তোমরা বলেছ স্যার এটা অনেক কঠিন, দেখব কঠিন কত হয়। খাতা নেবে, কলম নেবে, এটা যেন বলতে না হয়। খাতা এবং কলম অবশ্যই পাশে নাও। পড়া আমাদের শুরু হলো। জৈব রসায়ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য আমাদের এনসিটিভি বোর্ডের কারিকুলামে যে 2013 কারিকুলামে যে সিলেবাস আছে, ওই সিলেবাসের আলোকে তারপর ভিত্তি করে বই যে আমরা বর্ধিত সংস্করণ দিয়েছি, সে বর্ধিত সংস্করণের উপর ভিত্তি করে আমাদের পড়াটা আসবে। অর্থাৎ 2013 এনসিটিভির যে সিলেবাস, তার বর্ধিত সংস্করণের বইয়ের আলোকে আমাদের পাঠদান চলবে। তাহলে তোমরা লেখো প্রথম জৈব রসায়ন কাকে বলে। জৈব রসায়নটা আসলে কি? রসায়নের, এটা শুধু শুনলেই চলবে, লিখতে হবে না। রসায়নের যে শাখায় জৈব যৌগের প্রস্তুতি, সংশ্লেষণ, বিশ্লেষণ, ধর্ম, গঠন, প্রকৃতি, ব্যবহার তথা জৈব যৌগের রসায়ন সম্পর্কে আলোচনা করা হয়, তাকে আমরা বলবো কি বলতো? জৈব রসায়ন। তাহলে জৈব রসায়নটা কি? সেখানে জৈব যৌগের প্রস্তুতি, তাদের সংশ্লেষণ, তাদের বিশ্লেষণ, তাদের গঠন, তাদের ধর্ম, তাদের ব্যবহার, তাদের অর্থনৈতিক গুরুত্ব, অবশ্যই অর্থনৈতিক গুরুত্ব, তথা জৈব যৌগের রসায়ন। জৈব যৌগের রসায়ন বলে সবগুলো চলে আসবে, শুরু থেকে শুরু করে কোথায় পাওয়া যায়, প্রাপ্তি স্থান থেকে শুরু করে তার ব্যবহারিক দিক, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, অর্থনৈতিক গুরুত্ব, সবই রসায়নের ভিতরে চলে আসবে। অর্থাৎ জৈব যৌগের রসায়ন সম্পর্কে আলোচনা করা হয় যে রসায়ন বিদ্যায়, সেটাই হলো আমাদের জৈব রসায়ন। তাহলে বুঝতে পারিস মূলত জৈব যৌগ সম্পর্কেই মূল আলোচ্য বিষয়। এই জৈব যৌগ আলোচনা করা, জৈব রসায়নে আলোচনা করা হবে জৈব যৌগ সম্পর্কে। তাহলে জৈব যৌগ কি? প্রথম বলা হতো কার্বন প্লাস তার সাথে যুক্ত অন্যান্য মৌল, তাকেই বলবো জৈব যৌগ। কার্বন থাকবে প্লাস কার্বনের সাথে অন্যান্য মৌল, তাদেরকে জৈব যৌগ বলা হবে। এটা প্রাচীন কালের সংজ্ঞা, আধুনিক সংজ্ঞা নয়। এই সংজ্ঞা থেকে আস্তে আস্তে ক্রমবিকাশ হয়ে ধারাবাহিকতায় পরিবর্তিত হয়ে হয়ে বিজ্ঞানী বার্জেলিয়াস, কে বলতো? বিজ্ঞানী বার্জেলিয়াস 1815 সালে প্রথম একটি মতবাদ দিলেন, যেটা ভাইটাল ফোর্স থিওরি, প্রাণশক্তি মতবাদ। জৈব রসায়নের সংজ্ঞার ক্ষেত্রে প্রথম স্তম্ভ যেটি, সেটি হলো ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তি মতবাদ। উনি কি বললেন? উনি বললেন যে কোনো উদ্ভিদ বা প্রাণীর মধ্যে, মানে জীবন্ত উৎসের মধ্যে একটি রহস্যময় প্রক্রিয়ার মাধ্যমে, তার মানে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে যে যৌগের সৃষ্ট, তাকে আমরা বলবো জৈব যৌগ। তার মানে জৈব যৌগের সোর্স হতে হবে জীবন্ত উৎস। জীবন্ত উৎস ছাড়া জৈব যৌগ হতে পারে না। এটা কার ধারণা ছিল? বিজ্ঞানী বার্জেলিয়াস। এর পূর্বেই কিন্তু বিজ্ঞানী বার্জেলিয়াস অনেক বড় বিজ্ঞানী, কারণ তিনি জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে যে পার্থক্য, তাকে আইডেন্টিফিকেশন করার যে পদ্ধতি, সে পদ্ধতি বিজ্ঞানী বার্জেলিয়াস আবিষ্কার করেছিলেন, উদ্ভাবন করেছিলেন। তার মানে এই জৈব যৌগের সংজ্ঞা ভাইটাল ফোর্স থিওরি দেওয়ার পূর্বেই বিজ্ঞানী বার্জেলিয়াস অনেক বড় বিজ্ঞানী। 1808 সালে উনি জৈব যৌগ আর অজৈব যৌগের ভিতরে পার্থক্য নির্ধারণ করেন। তারও 7 বছর পরে গিয়ে উনি বলেন যে আসো, আমি জৈব যৌগের একটি সংজ্ঞা দিয়েছি, ভাইটাল ফোর্স থিওরি।
এই ভাইটাল ফোর্স থিওরি মাত্র 13 বছর পরে 1828 সালে ভুল প্রমাণিত হয়ে যায়। একটু গল্প করে সূচনায় আসছি, পট করে ভিতরে আসছি না। কে করলেন? ওই ভার্জিলিয়াসের ছাত্র, সরাসরি ছাত্র, যেমন আমার অনেক ছাত্র আছে সরাসরি ছাত্র কলেজে, ওরকম সরাসরি ছাত্র ফ্রেন্ডলিক ওহলার বা ভোলার যাই বলো। উনি কি করলেন? 1828 সালে গবেষণাগারে ইউরিয়া আবিষ্কার করলেন। একটা মজার বিষয়, কিভাবে আবিষ্কার করলেন? অ্যামোনিয়াম সালফেট আর পটাশিয়াম সায়ানেট KCNO তাদের মধ্যে বিক্রিয়া করলেন, দুটো দ্রবণকে একত্রিত করে প্রস্তুত করলেন অ্যামোনিয়াম সায়ানেট। আর তাকে তাপ দিয়ে শুষ্ক করতে গিয়ে পেলেন যে যৌগটি, সেটা হলো ইউরিয়া। এই ইউরিয়াই প্রথম স্বীকৃত গবেষণাগারে আবিষ্কৃত জৈব যৌগ। তাহলে গবেষণাগারে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ কোনটা? স্বীকৃত জৈব যৌগ কোনটা বলো? ইউরিয়া। একটু বিক্রিয়া দেখাতে হয়, প্রয়োজন নেই। তারপরে যেহেতু আমরা শুরু থেকে আসছি, উনি কি করেছিলেন দেখো, অ্যামোনিয়াম সালফেট তার সঙ্গে যোগ করলেন কাকে বলো? অ্যাকোয়াস, জলীয় দ্রবণে। তার সঙ্গে যোগ করলেন পটাশিয়াম সায়ানেটকে, এটাও জলীয় দ্রবণে। দুটোকে যোগ করলে দেখা গেল প্রস্তুত হলো যে যৌগটি, সেটা হলো অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO। আর উৎপন্ন হলো কোনটা বলো তো? পটাশিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম সায়ানাইডের দ্রবণকে শুষ্ক করে উনি ধীরে ধীরে তাপ দিয়ে শুষ্ক করলেন। অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা পেলেন সেটা NH2CO। এটাই হলো ইউরিয়া। একে আমরা বলবো H2NC ডাবল বন্ড NH2। এই যৌগটিকে নাম হলো কি বলতো? ইউরিয়া। এটাই প্রথম আবিষ্কৃত স্বীকৃত জৈব যৌগ। সালটি কত বলতো? 1828। তাহলে আজকে থেকে প্রায় কত বছর আগে বলতো? 92 বছর ওইদিকে, তাই তো। 1828, 1928, 2028 হলে কত হতো? 200 বছর, তার মানে 192 বছর পূর্বে উনি এই মতবাদটা কি বলতো দিয়েছিলেন। তখন প্রথম জৈব যুগ, তার মানে বুঝতে পেরেছ বিজ্ঞানের উন্মেষ, উৎকর্ষ, নতুন যুগের ধারা, বেশি দিনের কথা নয়। তার মানে 200 বছর আগেও এই জৈব যুগ সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না, সঠিক ধারণা। তাহলে গবেষণাগারে প্রথম ইউরিয়া আবিষ্কার হয়ে গেল। তখনই বলা হলো যে না, ভাইটাল ফোর্স থিওরি সঠিক নয়। তখন কিন্তু বিজ্ঞানী ভার্জিলিয়াস জীবিত আছেন। তখন বিজ্ঞানী ভার্জিলিয়াস এবং ফ্রেডরিক ওহলার, অর্থাৎ ছাত্র এবং শিক্ষক দুজনের সম্মিলিতভাবে জৈব যৌগের একটি সংজ্ঞা দেওয়া হয়েছিল। সেই সংজ্ঞাটা হলো, এটা লিখতে পারো, উৎস নির্বিচারে জাতক হাইড্রোকার্বন এবং উহাদের জাতক সমূহকে উৎস নির্বিচারে জাতক, তার মানে জীবন্ত হোক, মৃত হোক, প্রাণী হোক, উদ্ভিদ হোক, আকাশ হোক আর ভূগর্ভস্থ হোক, গভীর সমুদ্রের তলদেশ হোক, কোনো বিষয় নয়। উৎস নির্বিচারে জাতক হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্বুদ্ধ, মানে হাইড্রোকার্বনের জাতক, তাদেরকে আমরা বলবো কি বলতো? জৈব যৌগ। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। তাহলে দেখো, মিথেন শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেনের সমানে গঠিত যৌগটি হাইড্রোকার্বন। তার থেকে একটা হাইড্রোজেনকে আমরা সরিয়ে নিলাম, অপসারিত করা হলো। তাহলে কোনটা পাবো? পাবো আমরা মিথাইল মূলক। মিথাইল মূলকের সঙ্গে যদি কে আসে বলতো? একটা ক্লোরিন যুক্ত হয়, ক্লোরোমিথেন। এটা অবশ্যই হাইড্রোকার্বনের জাতক, তার মানে জৈব যৌগ। মিথাইল মূলকের সাথে OH তৈরি হয়, মিথাইল অ্যালকোহল হাইড্রোকার্বনের জাতক। মিথাইল মূলকের সাথে NH2, মিথাইল অ্যামিন হাইড্রোকার্বনের জাতক। মিথাইল মূলকের সাথে যুক্ত হলো ম্যাগনেসিয়াম আয়োডাইড, যৌগটি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটাও হাইড্রোকার্বনের জাতক। ইচ্ছাকৃতভাবে দিয়েছে, মানে ধাতুও থাকতে পারে, ম্যাগনেসিয়াম ধাতু। তাহলে বুঝতে পেরেছি এরা প্রত্যেকেই কি বলতো? হাইড্রোকার্বনের জাতক। একে বলবো ইথানল, একে বলবো ইথানোয়িক অ্যাসিড। আর প্রয়োজন নেই, এরা প্রত্যেকে কি বলতো? হাইড্রোকার্বনের জাতক। তাহলে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, মিথাইল অ্যালকোহল বা মিথানল, মিথাইল অ্যামিন, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, ইথানল, ইথানোয়িক অ্যাসিড, প্রত্যেকেই কি বলতো? জৈব যৌগ।
কারণ তারা প্রত্যেকেই হাইড্রোকার্বনের জাতক। প্রত্যেকেই কি বলতো হাইড্রোকার্বনের জাতক। আমরা একদম শুরু থেকে মনে করি কেউ কিছুই জানো না, কারণ এখানে এসএসসি যারা পাশ করেছ তাদেরও আহ্বান জানিয়েছি দেখার জন্য। নবম দশম না, যারা এসএসসি পরীক্ষা শেষ করেছ তাদেরকে আহ্বান জানিয়েছি, তাই একদম শুরু থেকে আসছি। তাহলে যুগ সম্পর্কে নতুন একটি পথ শুরু হয়ে গেল। কার বলতো? ফ্রেডরিক ওলার কর্তৃক গবেষণাগারে ইউরিয়া আবিষ্কারের মাধ্যমে। পরবর্তীতে বিজ্ঞানী বার্থেলো ডিলথার, কার্পার, অনেক বিজ্ঞানী যারা গবেষণাগারে যৌগ তৈরি করেছেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন মিলিয়ে বিভিন্ন যৌগ প্রস্তুত করেছেন গবেষণাগারে। কিন্তু প্রথম স্বীকৃত যৌগ কি বলতো? ইউরিয়া। তার আগেও কেউ তৈরি করতে পারেন, কিন্তু স্বীকৃত হয় নাই। তাহলে আমরা এতক্ষণে কি জানলাম বলতো? যৌগের ইতিহাস, পটভূমি, কিভাবে যৌগ এলো, এবং জৈব যৌগের আধুনিক সংজ্ঞাটা হলো উৎস নির্বিচারে জাত হাইড্রোকার্বন এবং তাদের জাতক সমূহকে কি বলবো? যৌগ। এখন সংজ্ঞা দিয়ে তো যৌগ বোঝা যায় না। যৌগের কি আসতে হবে? বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য বলতো? 10টি। সংক্ষেপে বলবো, বইতে আছে, না লিখলেও চলবে। কি কি বৈশিষ্ট্য? চিনব কিভাবে? আমি সংজ্ঞা দিয়ে বললাম যে 2 পা 2 হাত মাথা যুক্ত উনি মানুষ, তাহলে তো হয় না। একটা ক্রিমিনালকে ধরতে হবে, তার কিছু বৈশিষ্ট্য বলতে হবে, তার কিছু বৈশিষ্ট্য বলে দিতে হবে, পুলিশকে ইনফরমেশন দিতে হবে যে এই বৈশিষ্ট্য তার মধ্যে আছে। ঠিক এরকম আমরা যৌগ চিনব কিভাবে? প্রথমে 1 নাম্বার সংযুক্তি। সংযুক্তি মানে কোন কোন উপাদানের সমন্বয়ে যৌগটি গঠিত। সেখানে বলবো কার্বন প্লাস হাইড্রোজেন। এটা সংক্ষেপে লিখে নিতে পারো। সংযুক্তি কার্বন, হাইড্রোজেন প্লাস অন্যান্য মৌল। প্লাস কি থাকবে? অন্যান্য মৌল। অন্যান্য মৌলে কি থাকবে? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বিভিন্ন ধাতব মৌল। অন্যান্য মৌল তার মানে পর্যায় তালিকায় যে মৌল আছে তাদের যে কেউ হতে পারে। বিধিনিষেধ আরোপ করা হয়নি, কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি যে তুমি থাকতে পারবে না। অন্যান্য যে কোনো মৌল থাকতে পারে। সংযুক্তি। নাম্বার 2 বন্ধন প্রকৃতি। বন্ধন হতে হবে কেমন বলতো? সমযোজী প্রকৃতির বন্ধন। আবার বলি যৌগের বন্ধন হতে হবে কেমন বলতো? সমযোজী প্রকৃতির বন্ধন। বন্ধন যেহেতু সমযোজী, তাহলে তৃতীয় আসে গলনাঙ্ক। বন্ধনের উপর ভিত্তি করে গলনাঙ্ক। বন্ধন সমযোজী হলে নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক যুক্ত। চতুর্থ আসবে কি বলতো? তড়িৎ পরিবাহিতা। বন্ধন যখনই সমযোজী তখন আমরা বলবো সাধারণত তড়িৎ অপরিবাহী। কেন সাধারণত বলেছি? যদি কখনো সমযোজী বন্ধনের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পায় অথবা কোনো জৈব যৌগের মধ্যে তড়িৎ সুপরিবাহী এইরূপ ম্যাগনেসিয়াম কোনো ধাতু থাকে, ম্যাগনেসিয়ামের মতো তড়িৎ সুপরিবাহী কোনো ধাতু থাকে, তাহলে তার ভিতরে স্বল্প মাত্রায় বিদ্যুৎ চলাচল করতে পারে। আধুনিক পলিমার রসায়নে অনেক পলিমার তৈরি করা হয়েছে যার ভিত্তিতে বিদ্যুৎ চলাচল করে। জাপানে যে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানের অধ্যাপক, নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, তিনি কিন্তু পলিমার, ওনার আবিষ্কৃত পলিমারের ভিতরে বিদ্যুৎ চলাচল করেছিল। বুঝতে পারি, উনি দেখিয়েছিলেন যে বিদ্যুৎ চলাচল করতে পারে যৌগের মধ্যে, ওই পলিমারের মধ্যে। আগে ধারণা ছিল যে পলিমারগুলোর ভিতরে বিদ্যুৎ চলবে না। প্লাস্টিসিটিয়ান পলিমারে যে সংজ্ঞাটা ছিল, উনি সিলিকনে কম্প্যাক্ট যৌগ তৈরি করে তারপর সেখানে কি বলতো বিদ্যুৎ পরিবাহিত করেছিলেন। যাক, সে প্রসঙ্গে এখন আসি। তাহলে দেখো, বন্ধন প্রকৃতি থেকে কি এলাম? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ পরিবাহিতা, দ্রাব্যতা আসতে পারে। যেহেতু বন্ধনটা সমযোজী, অতএব এরা জৈব দ্রাবকে দ্রবণীয়। জৈব যৌগ সম জৈব দ্রাবকে দ্রবণীয়। তবে সাধারণত মানিত ব্যতিক্রম আছে, একটু ফাঁক আছে। বললাম ছেলেটি ভালো, মেয়েটি ভালো, তারপর বললাম না ছেলেটি সাধারণত ভালো, মেয়েটি ভালো। তাহলে ছেলেটি সাধারণত ভালো মানে কি ফাঁক আছে? ও একটু দুষ্ট আছে, মাঝে মাঝে দুষ্টমি করে। তাহলে এই যে মাঝে মাঝে করে মানে সাধারণত বলেছি। কেন সাধারণত বলেছি? অনেকগুলো যৌগ যেমন চিনি, গ্লুকোজ, ইথানল, ইথানোয়িক অ্যাসিড,
প্রভৃতি জৈব যৌগ অজৈব দ্রাবক পানিতে দ্রবীভূত হয়। আবার বলি চিনি, গ্লুকোজ, ইথানল, ইথানোয়িক অ্যাসিড, এরা বিভিন্ন জৈব যৌগ আছে, ইথানল, মিথানল, তারা প্রভৃতি জৈব যৌগ অজৈব দ্রাবক পানিতে দ্রবীভূত হয়। অজৈব দ্রাবক কিসে দ্রবীভূত হয়? পানিতে দ্রবীভূত হয়। তাহলে দেখো এক বন্ধন থেকে আমরা গলনাঙ্ক আসছি, তড়িৎ পরিবৃত আসছি, দ্রাব্যতা আসছি, গঠন প্রকৃতি বলতে পারি, জটিল প্রকৃতির গঠন, তারপর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আসছি, তারপর কি আসতে পারি বলতো? আসতে পারি আমরা সমানতা। এটি জৈব যৌগের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য সমানতা। জানো তো আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই যৌগগুলিকে আমরা বলবো সমানুযৌগ, আর যৌগেরই ধর্মকে বলবো কি বলতো? সমানতা। আণবিক সংকেত এক, এর সম্পর্কে অনেক আসবো। গাঠনিক সংকেত ভিন্ন, এই যৌগগুলিকে বলবো সমানুযৌগ, আর যৌগেরই ধর্মকে বলবো সমানতা। যারা এসএসসি পরীক্ষা শেষ করেছে তাদের জন্য শুধু সমানতার উদাহরণটা কি বলতো দেওয়া হচ্ছে। আবার বলি যারা এসএসসি পরীক্ষা শেষ করেছে শুধুমাত্র তাদের জন্য এই সমানতার উদাহরণটা কি বলতো দেওয়া হচ্ছে। যারা কলেজে পড়ছে তাদের জন্য এটা খুবই সোজা উদাহরণ, সমানতা এলে বল। দেখো যদি তোমাকে বলা হতো যে এইরূপ একটি যৌগ, কেমন বলতো? C4H10, C4 H কত বলতো? 10, তার মানে যৌগটি 4 মানে বিউটেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন হয়। C4H10 যৌগটি কি বলতো? বিউটেন হয়। তাহলে আমরা লিখলাম এখানে কাকে বলতো? C4H10। এই আণবিক সংকেত দ্বারা দুটো যৌগ লেখা যায়, একটাকে বলবো CH3, CH2, CH2, CH3, 1 2 3 4। এই যৌগটিকে আমরা বলবো বিউটেন বলবো। 4টি কার্বন, সেজন্য তাকে বিউটেন বলে। আমরা নামকরণ আজকেই শিখবো। এই CH2 টা এর উপরে দিলে তখন যৌগটি হয়ে যায় উপরে CH3, পাশে কি বলতো? CH3, 1 2 3, তাকে আমরা বলি 2 মিথাইল। 2 নাম্বার একটা মিথাইল মূলক আছে, আর 3টি কার্বন মানে যৌগটিকে বলবো প্রোপেন। এই যে 2 মিথাইল, প্রোপেন আর বিউটেন এরা প্রত্যেকে সমানুযৌগ, প্রত্যেকে কি বলতো? সমানুযৌগ। আরেকটু উদাহরণ দাও, C2H6O, এই আণবিক সংকেত দ্বারা একটা যৌগ লিখবো CH3, CH2OH। এই যৌগটির নাম হলো ইথানল, ইথানল বা ইথাইল অ্যালকোহল বলি। আর যদি ওটাকে মাঝখানে আনা যায়, ওটাকে মাঝখানে ও CH3, তখন তাকে বলবো মিথক্সিমিথেন। যৌগটিকে আমরা বলবো কোনটা বলতো? তাকে বলবো মিথক্সিমিথেন। একদম আমরা শুরু থেকে আসছি যাতে কারো কোনো সমস্যা না হয়। এই সমানতা জৈব যৌগের যতগুলো বৈশিষ্ট্য বলেছি, অন্যতম বৈশিষ্ট্যের একটি হলো সমানতা। আর একটা বৈশিষ্ট্য বলি প্রজ্বলন। জৈব যৌগগুলি প্রজ্বলিত হয়, তার দাহ্য গুণ আছে এবং প্রজ্বলনের পর সাধারণত কোনো অবশেষ থাকে না, কোনো কোনো ক্ষেত্রে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। ক্যাটিনেশন ধর্ম যদি বলি, এটাও জৈব যৌগের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? যে ধর্মগুণে একটি কার্বন অপর একটি কার্বনের সাথে যুক্ত হয়ে, যে ধর্মগুণে একটি কার্বন অপর একটি কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, সরল শিকল, শাখা শিকল, বদ্ধ শিকল, পার্শ্বীয় শিকল ইত্যাদি গঠন করে, সেটি হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনে কি বলতো? ক্যাটিনেশন ধর্ম। তাহলে বুঝতে পারছি সেগুলো প্রত্যেকটা জৈব যৌগের কি বলতো বৈশিষ্ট্য। আমরা জৈব যৌগের বৈশিষ্ট্য লিখবো একদিকে, আর একদিকে লিখবো অজৈব যৌগের বৈশিষ্ট্য। তাহলে এই দুটো যখনই জানবো তখনই জৈব যৌগের বৈশিষ্ট্যের আলোকে জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে আমরা পার্থক্য সূচক আলোচনা করতে পারবো। আমরা একটা শখ করে পার্থক্য লিখতে পারবো। সেই পার্থক্যে থাকবে পার্থক্য সূচক বৈশিষ্ট্য, জৈব যৌগ, অজৈব যৌগ। আবার বলি পার্থক্য সূচক বৈশিষ্ট্য 3টি ঘর হবে। একটা ঘরে থাকবে পার্থক্য সূচক বৈশিষ্ট্য, একটা থাকবে জৈব যৌগ, আরেকটা থাকবে কি বলতো? অজৈব যৌগ। এটা হলে আমরা জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য সূচক আলোচনা করতে পারবো।
আবার বলি, একটা ঘরে থাকবে পার্থক্য সূচক বৈশিষ্ট্য, একটি ঘরে থাকবে জৈব যৌগ, আর একটা ছকের মধ্যে থাকবে কি বলতো অজৈব যৌগ। তাহলে আমাদের পার্থক্য সূচক আলোচনা হয়ে যাবে। কি পারবে তো? নিজেরা শখ করে ফেলো, শখ করো, করে শখ, এভাবে একটা শখ করে, এটা আমাকে করতে নিজেরাই পারবে। পার্থক্য সূচক বৈশিষ্ট্য, জৈব যৌগ অজৈব যৌগ। এবার পার্থক্য সূচক বৈশিষ্ট্য সংযুক্তি লেখো, এরকম ধীরে 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 একদম শেষে লেখো ক্যাটিনেশন ধর্ম, তাহলেই হয়ে গেল। এক নম্বরে কি বলতো সংযুক্তি, এক দিয়ে কোনটা বলতো পার্থক্য সূচক বৈশিষ্ট্য। লিখতে চেয়েছিলেন না, পার্থক্য সূচক কি লিখবো বলতো বৈশিষ্ট্য। তারপরে এখানে লিখবো কাকে বলতো জৈব যৌগ লিখবো, আর এখানে কি লিখবো বলতো অজৈব যৌগ, অজৈব যৌগ। তারপরে একটা শখ তৈরি করে ফেলবে এভাবে, এই শখ এভাবে করলাম, এটা করলাম এভাবে। এবার এই পার্থক্য সূচক বৈশিষ্ট্যে এক নম্বরে কাকে আসবো সংযুক্তি বলবো। সংযুক্তিতে কি আসবো কার্বন প্লাস অন্যান্য মৌল, এখানে এমন কোনো শর্ত নেই। এভাবে আস্তে 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 আমরা এক এক করে শেষে যাব 10 নম্বরে, কোনটা বলতো ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন কি বলতো ধর্ম। এভাবে এটা চলে গেল 10 ক্যাটিনেশন ধর্ম আছে, আর এর কি বলতো ক্যাটিনেশন ধর্ম নেই। বাস এভাবে আমরা জৈব যৌগ অজৈব যৌগের ভিতরে পার্থক্য সূচক আলোচনা তোমরা নিজেরাই করতে পারবে। এটা খুবই সোজা। সংযুক্তি, বন্ধন প্রকৃতি, তড়িৎ পরিবাহিতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, গঠন প্রকৃতি ইত্যাদি ইত্যাদি দিয়ে সমানতা, প্রজ্বলন, ক্যাটিনেশন ধর্ম। ঠিক তো? এটা চলে যাওয়ার পরে আমরা এখন যেটা আসবো, প্রকৃতিতে জৈব যৌগ অনেক 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 প্রতিনিয়ত জৈব যৌগ তৈরি হচ্ছে আর্টিফিশিয়াল ভাবে, অনেক জৈব যৌগ। এত জৈব যৌগ কেন? জৈব যৌগের এত অধিক সংখ্যক যৌগ গঠনের কারণ কি? জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি? কারণ যদি বলি আমি 4টি কারণ। একটি হলো কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস, দেখো কত সুবিধাজনক। 1:2:2 টুপি কত 2, সক্রিয় করলে 1:2:1 টুপি কত বলো তো 3। এইবার কার্বন কি করতে পারে? ওই sp সংকরায়ন করতে পারে, sp2 করতে পারে, sp3 করতে পারে, এই 3 ধরনের সংকরায়ন করতে পারে। আবার বলি করতে পারে কি বলতো sp, sp2 আর একটা হলো sp3, 3 ধরনের সংকরায়ন করতে পারে। এলে 1 নাম্বার। দ্বিতীয় হলো পর্যায় তালিকা কার্বনটা এমন একটা জায়গা আছে, তার বামের মৌল থেকে তড়িৎ ঋণাত্মক আর ডানের মৌল থেকে কি বলতো তড়িৎ ধনাত্মক। তার মানে কার্বন নাইট্রোজেনের ওই ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, আবার কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, সব ধরনেরই কার্বন ফ্লুরিনের সাথে যুক্ত হতে পারে, সে সকলের সাথেই যুক্ত হতে পারে। আর কি কার্বনে ক্যাটিনেশন ধর্ম আর কার্বনে সমানতা। এই যে ক্যাটিনেশন ধর্ম সমানতা, এই দুটোই জৈব যৌগকে অনেক বেশি পরিমাণে দিয়েছে। একই আণবিক সংকেত C4 কত বলতো H10 লিখেছিলাম, দুটো যৌগ হয়েছিল। যদি C5, C6, C7, C8 লিখতাম, C8H কত হতো বলতো 18, তাহলে সম্ভব সমাণু কত 18টি। তার মানে একটা আণবিক সংকেত দ্বারা আমরা যৌগ লিখতে পারি কতটি 18টি। আণবিক সংকেত লিখেছি কত বলতো C8, H কত বলতো 18। এই এক আণবিক সংকেত দ্বারা আমরা 18টি যৌগকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে তো হবেই তো, একটা আণবিক সংকেত হলে কত যৌগ হয়ে যায়। যদি আমি এভাবে C12 লিখতাম, 8 কত হতো বলতো 26 হতো, তাহলে সেক্ষেত্রে যৌগের সংখ্যা কত হতো তাকে জানো 256টি। 256টি যৌগ হয়। তাহলে বুঝতে পারো যে একটা আণবিক সংকেত থেকে কতগুলি যৌগ হয়, সে কারণে জৈব যৌগ এত বেশি পরিমাণে পাওয়া যায়। আর ওই যে তার ক্যাটিনেশন ধর্ম, তার মানে কার্বন আর একটা কার্বনকে বিভিন্ন ভাবে আঁকড়ে ধরে। একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, সরল শিকল, শাখা শিকল, পার্শ্ব শিকল, বদ্ধ শিকল, এমন কোনো প্রক্রিয়া নেই যে প্রক্রিয়া কার্বন অংশগ্রহণ করে না। সে কারণে জৈব যৌগকে প্রকৃতিতে এত বেশি পরিমাণে কি বলতো পাওয়া যায়।
এত বেশি পরিমাণ জৈব যৌগকে আমরা কম সময় পড়তে চাই। যেমন পর্যায় সারণী থেকে আমরা কম সময় 118টি মৌল সম্পর্কে সঠিক ধারণা লাভ করেছি। কতটি? 118টি মৌল সম্পর্কে। আমি লিথিয়ামের ধর্ম জানি, তার মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম সকলের ধর্ম জানি। আমি ফ্লোরিনের ধর্ম জানি, তার মানে ওই গ্রুপে যারা আছে সকলের ধর্ম জানি। আমি বেরিলিয়ামের ধর্ম জানি, ম্যাগনেসিয়াম জানি, ক্যালসিয়াম জানি, স্টেনশিয়াম জানি, বেরিয়াম জানি, রেডিয়ামের ধর্ম জানি। এভাবে আমরা জৈব যৌগের ক্ষেত্রেও ভাগ করা হয়েছে সমগোত্রীয় শ্রেণীতে। কিসে বলো তো? সমগোত্রীয় শ্রেণী। আলাদা আলাদা শ্রেণী করে জৈব যৌগকে পড়িয়েছে, ভাগ করেছে, যাতে করে একটা শ্রেণী যৌগ জানলে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত ওই যৌগ তথা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত প্রতিটি যৌগের ধর্ম আমরা জানতে পারবো। ওই যৌগ তথা ওই যৌগ যে শ্রেণীতে অন্তর্ভুক্ত ওই শ্রেণীর প্রতিটি যৌগ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো, পরিপূর্ণ ধারণা। এই কারণে সমগোত্র শ্রেণীর উদ্ভব হয়েছে। তাহলে আবার বলি, সমগোত্র শ্রেণীটা জৈব যৌগকে সংক্ষেপে অতি সহজে পড়ার উদ্দেশ্যে তাকে আমরা কতগুলো শ্রেণী যুগে ভাগ করব। এই শ্রেণী যৌগগুলিকে বলবো সমগোত্র শ্রেণী, আর এই শ্রেণীর অন্তর্ভুক্ত প্রতিটি যৌগকে আমরা বলবো সমগোত্রক। সমগোত্রক, হোমোলক বা সমগোত্রক বলবো। আসলে সমগোত্র শ্রেণীর সংজ্ঞা দিয়ে বুঝতে পারবে না, বৈশিষ্ট্য আসে। লেখো সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য। 1 নাম্বার দিয়ে লেখো, একই শ্রেণীর, একটু দ্রুত লিখতে হবে কিন্তু, একই শ্রেণীর প্রতিটি যৌগকে একই সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। আবার লেখো, একই সমগোত্র শ্রেণীর প্রতিটি যৌগকে একই সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। নাম্বার 2, একই শ্রেণীর, দেখাবো উদাহরণ দিয়ে, একই শ্রেণীর প্রতিটি যৌগকে একই সাধারণ নিয়মে প্রস্তুত করা হয় বা প্রস্তুত করা যায়। নাম্বার 3, একই শ্রেণীর যৌগের মধ্যে পাশাপাশি যে কোনো দুটি যৌগ অথবা পূর্ববর্তী এবং পরবর্তী যে কোনো দুটি যৌগের মধ্যে পূর্ববর্তী এবং পরবর্তী, অর্থাৎ আগের যৌগটা এবং পরের যৌগটা পাশাপাশি, তাদের মধ্যে একটি করে মিথিলিন মূলক বা CH2 মূলকের পার্থক্য থাকে। এই মূলকটাকে আমরা বলবো মিথিলিন মূলক বা CH2 মূলকের পার্থক্য থাকে। আর কি, এই একটা করে CH2 মূলক বাড়ার সঙ্গে সঙ্গে তাদের গলনাঙ্কের মানে, স্ফুটনাঙ্কের মানে, সক্রিয়তার ধীরে ধীরে পরিবর্তন ঘটে। ধীরে ধীরে কি বলতো? পরিবর্তন ঘটে। আর কি বৈশিষ্ট্য? একই সমগোত্র শ্রেণী যৌগের মধ্যে একই কার্যকারী মূলক, এটা অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। একই সমগোত্র শ্রেণী যৌগের মধ্যে একই কার্যকারী মূলক উপস্থিত থাকতে হবে। আবার বলি, একই সমগোত্র শ্রেণী যৌগের মধ্যে কি থাকতে হবে বলতো? একই কার্যকারী মূলকের উপস্থিতি থাকতে হবে। দেখে যাক আমরা আসি, তারপরে একটু উদাহরণ দিলে বুঝতে পারবো বিষয়টা। উদাহরণ না দিলে ভালো করে বোঝা যাবে না। উদাহরণ চাই স্যার, বলবা স্যার উদাহরণ দেন। এখানে তো দেখা যায় না, তোমরা কমেন্টস করো, কমেন্টস করলে যে যেটা বুঝতে পারোনি ওটা দেখে আমি প্রয়োজনে কি বলতো তোমাদেরকে আবার উত্তর দিয়ে দেব যে হ্যাঁ এটা এটা এই হবে। সমস্যা হতেই পারে, সবার তো একই রকম বোঝার ক্যাপাসিটি থাকে না। কেউ একটু ধীরে ধীরে, কেউ দ্রুত, কেউ বা মধ্যম মানে। তাই না পারলে সঙ্গে সঙ্গে স্যারকে বলবে, স্যার এটা আমি বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে না পারি পরের দিনে সেটাকে আজকে পড়ার মাঝে এক সময় দেখিয়ে দেবো যে কি সমস্যা আছে। একটা উদাহরণ নেই, অ্যালকিন একটি সমগোত্র শ্রেণী। নাম কি বলতো? অ্যালকিন। এই প্রত্যেকটা অ্যালকিনের একটি সাধারণ সংকেত আছে, যে সংকেতের সাহায্যে আমরা অ্যালকিনকে প্রকাশ করি। সেই সংকেত হলো CnH2n। আমরা বলবো এখানে n এর একটি মান আছে, n = 2, 1 নয়, 3, 4, 5 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি আমরা n = 2 দেওয়া হয়, যৌগটি হয় C2 কত বলতো? H4, বা একে বলবো CH2 ডাবল বন্ড CH2,
নাম কি বলতো ইথিন, নামকরণ শিখাবো। N=3 হলে C3 কত বলতো H6, বা যৌগটিকে বলবো CH3 CH ডাবল বন্ড CH2। আমরা কিন্তু দ্বিবন্ধনকে এই পাশেও দিতে পারতাম, তার মানে CH2 ডাবল বন্ড CH CH3, এটাও যে যৌগ এটাও সেই যৌগ। এটা আমাদের 1 2 3 প্রোপিন, এটা আমাদের 1 2 3 প্রোপিন। প্রোপিনের ক্ষেত্রে আর দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হয় না, যেমন ইথিনের ক্ষেত্রে দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হয় না, কারণ যে দিক থেকে আসে সংখ্যামান অভিন্ন থাকে। এবার n যদি 4 হয় তাহলে দেখো C4 H কত বলতো 8, দেখো সবাই একই সাধারণ সংকেত, তখন যৌগটি CH3 CH2 CH কার্বন কার্বন ডাবল বন্ড CH2। আবার এই দ্বিবন্ধন এখানে আনা যায়, তখন যৌগটি অবশ্যই নাম ভিন্ন হবে। CH1 কি বলতো CH3, এটা 1 2 3 4, এটা 1 2 3 4, এটা বিউট 1 ইন, এটা বিউট 2 ইন, যৌগটি ভিন্ন হয়েছে নাম। এটার নাম একটু লিখে দেই, আমরা নামকরণ শিখাবো যদিও। বিউট 1 ইন, তুমি বিউটিন 1 বা 1 বিউটিন লেখা যায়, এটা 1980 সালের আগে, 1980 সাল এবং 1982 সালে যে ইউপ্যাক নতুন নামকরণের পদ্ধতি দিয়েছে, তাতে যৌগটি হবে বিউট 1 ইন, বিউটিন 1 বা 1 বিউটিন নয়, একে লিখবো বিউট 2 ইন। তাই 1982 সালে পরের একদম আধুনিক পদ্ধতিকে আমরা অনুসরণ করার চেষ্টা করব, বিউট 2 ইন। তাহলে এই দেখো প্রত্যেকটা যৌগের মধ্যে কি আছে বলো তো, একই সাধারণ সংকেত, প্রত্যেকটি যৌগের মধ্যে একটা শ্রেষ্ঠমূলক। দেখো কার্বন এটাতে এটা কত বেশি, একটা কার্বন বেশি, হাইড্রোজেন দুটো বেশি, কার্বন একটা বেশি, হাইড্রোজেন দুটো বেশি। আমি যদি N=5 লেখা হতো তাহলে C5H কত বলতো 10, কার্বন একটা বেশি, হাইড্রোজেন কত দুটো বেশি। তার মানে পরবর্তী যে কোনো দুটি যৌগের মধ্যে একটি করে মিথিলিন মূলক বা CH2 মূলকের পার্থক্য আছে, মিথিলিন মূলক বা CH2 মূলকের পার্থক্য আছে। প্রত্যেকের মধ্যে দেখো একই কার্যকারী মূলক, কার্বন কার্বন দ্বিবন্ধন, একই কার্যকারী মূলক, একইভাবে তাদেরকে আমরা প্রস্তুত করতে পারবো। যখন তাদের অ্যালকিনের প্রস্তুত প্রণালী দেখাবো, অ্যালকিনের প্রস্তুত প্রণালী, অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে কার বলতো অ্যালকোহলীয় কস্টিক পটাশ দ্রবণ উত্তপ্ত করে আমরা অ্যালকিন প্রস্তুত করব, তখন দেখবো প্রত্যেকটি অ্যালকিনকে একই সাধারণ নিয়মে প্রস্তুত করা যায়। আমরা যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্ককে যদি বলি, তাহলে এর থেকে একটা কার্বন CH2 বেশি, এর থেকে একটা CH2 বেশি, এখানে একটা CH2 বেশি, তার মানে একটি করে CH2 মূলকের বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভর কত 14 ইউনিট করে বেড়ে যাচ্ছে। এই 14 ইউনিট ভর বেড়ে যাওয়ার কারণে তার গলনাঙ্কের মানে, স্ফুটনাঙ্কের মানে, সক্রিয়তার মানে পরিবর্তন ঘটে। বুঝতে পেরেছ? অ্যালকেন দেখেছো না হাইড্রোকার্বনের ক্ষেত্রে, মিথেন ইথেন প্রোপেন সবগুলো গ্যাসীয় থাকে, বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন, এরপর থেকে তরল হওয়া শুরু করে। কি করে? তরল, তারপরে কি আরো উচ্চতরে যাও কি হয়ে যাবে, কঠিন হয়ে যায়। কেন হয়? কারণ গলনাঙ্কের চেঞ্জ হয়, সক্রিয়তা কমে যায় ধীরে ধীরে। বুঝতে পেরেছ? সেটা আমরা যখন যাব সামনের দিকে তখন আলোচনা করব। তাহলে সমগোত্রের শ্রেণীর উদাহরণ এলে আমরা অ্যালকেনকে দেব না। কেন? কারণ অ্যালকেনের প্রকৃত অর্থে কার্যকারী মূলক কার্বন কার্বন একক বন্ধন নেই। যদি অ্যালকেন বলতাম, তুমি CnH2n+2, কেন অ্যালকেনকে উদাহরণ দেব না? কারণ এখানে n কত বলতো 1 2 3 4 ইত্যাদি। আমি যদি n=1 লিখতাম তখন মিথেন, মিথেনে তো কার্বন কার্বন একক বন্ধন নেই, তার মানে কার্বন কার্বন একক বন্ধন অ্যালকেনের কার্যকারী মূলক নয়। মিথেন ছাড়া বাকি সকলের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন আছে, কিন্তু মিথেন যখন এসে বলবে স্যার আমার ভিতরে তো এই কার্বন কার্বন ওই জিনিসটা নেই, তাহলে আমি কি অ্যালকেনের সমগোত্র শ্রেণী নেই, যৌগ নয়? আমি অবশ্যই তুমি অ্যালকেনের একটি সমগোত্র, তুমি প্রথম সমগোত্র বলে স্যার তাহলে আমার ভিতরে কার্যকারী মূলক আমি যে নেই। উদাহরণ কে বলতো অ্যালকিন, ঠিক একইভাবে অ্যালকাইন যদি লিখতাম, বুঝতে পেরেছ, তারও একটি আমরা আদর্শ উদাহরণ দিতে পারতাম।
অ্যালকিনের পরিবর্তে কাকে লিখবো বলতো? অ্যালকাইন লিখবো। অ্যালকিনের পরিবর্তে আমরা শুধু কাইন বলবো। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n মাইনাস কত বলতো? 2। এখানে n এর মান 2 3 4 ইত্যাদি। n এর মান যদি আমরা n = 2 দেওয়া হতো তাহলে C2H2 বা যৌগটিকে বলবো CH, কার্বন কার্বন, এই যে ত্রিবন্ধন তার কার্যকারীমূলক। যদি n = 3 দেওয়া হতো তাহলে C3H কত বলতো? 4 বা যৌগটিকে বলবো CH3C, ট্রিপল বন্ড CH, অথবা CH, কার্বন কার্বন, ট্রিপল বন্ড CH3। এরা কিন্তু আবার n = যদি 4 দেওয়া হতো তাহলে C4H6, দেখো 4 2 8, 2 গেলে কত থাকে? 6 থাকে। তাহলে এখানে দেখো যৌগটিকে আগে লিখে নিই, CH3CH, 2 1 বন্ড C, কার্বন কার্বন, ট্রিপল বন্ড কত বলতো? CH, অথবা তাকে লিখবো CH3C, কার্বন কার্বন, ট্রিপল বন্ড, দুভাবে লেখা যায়। এটা 1 2 3 4 বিউট 1 আইন, একে বলবো বিউট 2 আইন। এটা লিখি তাহলে বিউট 1, ওই যে আমরা 1980 বা 82 সালে দুটোই একই প্রস্তাবনা দিয়েছে, বিউট 1 আইন, ওইভাবে মিউটাইন 1 বা 1 মিউটাইনও বলা যায়। আমি বলে নিয়ে যায় না, কিন্তু সেটা 1980 সালের আগের রীতি অনুসারে। কিন্তু 1980 এবং 1982 সালের পর থেকে ইউপ্যাক কঠিনভাবে বলে দিয়েছে এটা নয়, এইভাবে। কারণ তাহলে শিক্ষার্থীদের আর ভুল হয় না, আমি বুঝতে পারি যে কোন পজিশনে বিউট 1 আইন, তার মানে 1 1 নাম্বার পজিশনে, আর একে বলবো কি বলতো? বিউট 2 আইন। সবসময় শিক্ষার্থীদের দিকে লক্ষ্য রাখা হয় যে কোন দিকে শিক্ষাটা সহজ হবে, ওই চিন্তা করে ইউপ্যাকরা বসে, তারা বিজ্ঞানীরা বসে স্বতঃস্ফূর্তভাবে একমত উপনীত হয়ে এই পদ্ধতি প্রচলন করেছে। তাহলে বুঝতে পারছি এখানে কার্বন কটা বেশি? একটা। হাইড্রোজেন কত? 2টো। আমরা সমগোত্র শ্রেণীতে আসি, কার্বন একটা, হাইড্রোজেন 2টো। তার মানে পূর্ববর্তী পরবর্তী যুগের মধ্যে একটা করে মিথিলিন মূলকের পার্থক্যতা আছে, একই সাধারণ সংকেতে প্রকাশ করেছি। একইভাবে তাদেরকে প্রস্তুত করব, তাদের CH2 মূলক বাড়ার সঙ্গে সঙ্গে ধর্মের কি ঘটবে বলতো? পরিবর্তন আসবে। আর প্রত্যেকের মধ্যে একই কার্যকারীমূলক। কার্যকারীমূলক কোনটা? কার্বন কার্বন ত্রিবন্ধন। এটা আমাদের কার বলতো? অ্যালকাইনের কার্যকারীমূলক। কার্বন কার্বন কি বলতো? ত্রিবন্ধন। তাহলে নিশ্চয়ই সমগোত্র শ্রেণী এলে তার উদাহরণ দিতে পারবা অ্যালকিন, অ্যালকাইন। তুমি অ্যালকোহল দাও, অ্যালডিহাইড দাও, কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু অ্যালকেন না। কিন্তু কি? কারণ অ্যালকেন ছাড়া তো অনেক আছে রে ভাই। অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, অ্যালকোহল, কত উদাহরণ আছে। এর যে কোনো একটা দিলেই চলবে। তাহলে নিশ্চয়ই তোমরা কোনটা বলো? সমগোত্র শ্রেণীর উদাহরণ সহ ব্যাখ্যা পেরে গিয়েছ এতক্ষণে নিশ্চয়ই। তাহলে এইবার আমরা চলে যাব সমগোত্র শ্রেণী। প্রত্যেকেই জানান যে একই শ্রেণী যুগের মধ্যে একই কার্যকারীমূলক উপস্থিত থাকে। আবার বলি, একই শ্রেণী যুগের মধ্যে কি থাকে বলতো? একই কার্যকারীমূলক উপস্থিত থাকে। একই শ্রেণী যুগের ভিতরে একই কার্যকারীমূলক। তাহলে কার্যকারীমূলকটা কি? শোনো ভালো করে একটু। অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন, প্রথম কিন্তু আসছিল সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। তার থেকে কোন একটা হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে আমরা একদম শুরু থেকে আসছি। সেখানে যদি আমরা এমন কোন একটা গ্রুপ বা পরমাণুকে যুক্ত করতে পারি, বা পরমাণু বা গ্রুপকে যুক্ত করতে পারি, প্রতিস্থাপিত করতে পারি, যে প্রতিস্থাপক পরমাণু বা গ্রুপ ওই যৌগটি তথা ও যে শ্রেণী আছে, ও যে সমগোত্রের শ্রেণীতে অন্তর্ভুক্ত আছে, সেই শ্রেণীর প্রত্যেকের ধর্মকে নিয়ন্ত্রণ করে। শুধু ওই যৌগটি তার নিজের না, তার নিজের প্লাস সে যে সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত, ওই শ্রেণীর প্রতিটি যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে, তখন তাকে আমরা বলবো কার্যকরীমূলক। কাকে? ওই পরমাণু বা গ্রুপটাকে। এভাবে প্রথম সংজ্ঞা দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে অ্যালকিন এবং অ্যালকাইন এসে সমস্যা করলো।
কারণ অ্যালকিনে থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন। তখন সংজ্ঞাকে পরিবর্তন করার প্রয়োজনীয়তা বোধ করলেন বিজ্ঞানীরা। একটু বেশি বেশি করে পড়বা, উইকিপিডিয়া দেখবা, ইতিহাস দেখবা। যত পড়বা তত শিখতে পারবে, তত তোমার ভিতরের জ্ঞানটা সমৃদ্ধ হবে। এবার দেখো, তাহলে আমরা আসি কার্যকারীমূলক। একটু বুঝতে পারো, একটু দেখে আসো। ওই প্রাচীন কাল থেকে আসে মিথেন। ওই ভদ্রলোক থেকে একটা হাইড্রোজেন সরিয়ে ফেললাম। তাহলে মিথেনের ধর্ম মানে কার্বনকে ডেকে আনলাম যে এই কার্বন এদিকে আসো। বলে স্যার আমি তো মিথেন হয়ে গেছি। আমি যে আসো এদিকে। আমি যে তোমাদের ধর্ম কি? বলে স্যার আমাদের ধর্ম এখন একটা কার্বন এবং 4টি হাইড্রোজেনের ধর্ম। একটি কার্বন এবং কি 4টি হাইড্রোজেনের সম্মিলিত ধর্ম মিথেনের ধর্ম। আমি যে ভালো, একটা হাইড্রোজেন সরে গেলাম, তখন কি হলো? CH3। তখন কি একটা কার্বন CH3 হয়ে গেল। CH3 একটা কার্বন, একটা হাইড্রোজেন, আরো কি আছে? একটা আনপেয়ার ইলেকট্রন আছে। তাদের ধর্ম হলো মিথাইল মূলকের ধর্ম। আমি পজিটিভ নেগেটিভ করিনি, হাইড্রোজেনকে তাড়িয়েছি সুষম বিভাজনের মাধ্যমে। সুষম বিভাজন মানে কার্বন হাইড্রোজেনের ইলেকট্রনটা যার যার ইলেকট্রন তাকে তাকে দিয়ে হাইড্রোজেনকে তাড়িয়েছি। এর ধর্ম মানে তাহলে একটি কার্বন 3টি হাইড্রোজেন এবং অতিরিক্ত একটা ইলেকট্রন আছে, তার ধর্ম। এইবার সেখানে যদি বিভিন্ন গ্রুপে সে যুক্ত হয়, কোনটা বলো তো? ক্লোরিন বা হ্যালাইডও দিতে পারতাম। OH আসতে পারে মিথাইল অ্যালকোহল, কি আসতে পারে? CH3 NH2 মিথাইল অ্যামিন। নাম্বার 4 আসবো CH3 CHO ইথানল। নাম্বার 5 আসবো CH3 C=H ইথানোয়িক অ্যাসিড। আর লাগবে না, এখানেই দেখো হয়েছে। সকলের মধ্যে কি আছে বলো তো? একটি কমন মিথাইল গ্রুপ আছে। আছে কিনা বলো? বলবা স্যার অবশ্যই আছে। আছে তো? কিন্তু সকলের মধ্যে কমন কোনো ধর্ম নেই। একটি সাধারণ ধর্ম থাকতে হবে, যেহেতু একটি সাধারণ গ্রুপ আছে। তাহলে এখানে মিথাইল মূলকের ধর্ম এখানে এসে গৌণ হয়ে গেল। মুখ্য হলো কার ধর্ম? এই OH এর ধর্ম, মিথাইল অ্যালকোহল। মুখ্য হলো কার ধর্ম? Cl এর ধর্ম। মুখ্য হলো NH2 এর ধর্ম। মুখ্য হলো CH ধর্ম। মুখ্য হলো C=H কার্বক্সিলিক অ্যাসিড। এ হয়েছে অ্যাসিড, এ অ্যালডিহাইড, এ অ্যামিন, এ অ্যালকোহল, এ হ্যালাইড। তাহলে ধর্মের কারো মিল আছে? আছে? কোনো আগামাথা আছে? নেই। কারো ধর্মের সাথে কারো কোনো মিল নেই। ওই যে একটা পরমাণু গ্রুপ, এই যে পরমাণু বা গ্রুপগুলো এসে যুক্ত হয়ে ওই যৌগ তথা শ্রেণী যুক্ত, ওই যৌগ তথা কি ওই শ্রেণী। মিথাইল অ্যালকোহল শুধু মিথাইল অ্যালকোহল না, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, যত অ্যালকোহল আছে, মনোহাইড্রিক অ্যালকোহল, সবার ধর্ম ওই মিথাইল অ্যালকোহলের ধর্মের অনুরূপ। তার মানে OH গ্রুপ ধর্মকে নিয়ন্ত্রণ করেছে। কার্বক্সিলিক অ্যাসিড C=H মূলকটা কি? কার্বক্সিলিক অ্যাসিড মূলক। শুধু ইথানোয়িক অ্যাসিড না, তার পূর্বে আরো আছে মিথানোয়িক অ্যাসিড এবং আরো অনেক যৌগ আছে, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এমনকি বেনজোয়িক অ্যাসিড, অ্যারোমেটিক অ্যাসিড। তার ধর্ম ওই কার্বক্সিলিক অ্যাসিড মূলকের ধর্ম। তার মানে ওই কার্বক্সিলিক অ্যাসিড মূলক সকল জৈব অ্যাসিডের ধর্মকে নিয়ন্ত্রণ করে। এই অ্যালডিহাইড মূলক সকল অ্যালডিহাইড, শুধু ইথানলের না, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, যত অ্যালডিহাইড আছে সকলের ধর্মই নিয়ন্ত্রণ করে কে বলতো? CHO মূলক। কোন মূলক? এর মূলকটা হলো CHO মূলক, অ্যালডিহাইড মূলক। এর মূলক কি C=H মূলক। এর মূলক কি NH2 মূলক। এখানকার OH ধরি আমরা, বুঝছো? আসলে এখানে মূলক হলো CH2OH মূলক, বুঝছো? এটি আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। আর এখানে তো Cl হ্যালোজেন। তাহলে যে বুঝতে পেরেছো যে কার্যকারী মূলক কাকে বলে, বুঝতে পেরেছো? এখন আমরা একটা শখ তৈরি করবো, তোমরা পড়েছো বইতে। কার্যকারী মূলক সমগোত্রের শ্রেণী, কার্যকারী মূলকের নাম, কার্যকারী মূলকের সংকেত, কার্যকারী মূলকের গাঠনিক সংকেত। শুধু কিভাবে লিখবা তাকে বোঝানোর জন্য এগুলো নিয়ে তোমরা আলোচনা বইতে পড়েছো। বইতে অনেকগুলো আছে, দেখবা সম্ভবত 22টা বা 23টা দিয়ে দিয়েছে। এরপর যখন আরো পড়বা তখন এই সম্পর্কে আরো জানতে পারবা। বইতে আমরা অনেকগুলো দিয়েছি, একটু দেখবা। যদি কোনোটা কোনো সমস্যা থাকে বলবা, সেটা আমরা বলে দেবো। তাহলে তুমি খাতায় 4টি ছক তৈরি করো। কয়টি ছক? 4টি ছক। একটা 5টা ছক হবে, একটা 1 2 3 4, ওটা ক্রমিক নাম্বারের ছক।
ক্রমিক নাম্বারের ছক ছাড়াও আরো অবশিষ্ট 4টি হবে। প্রথম ঘরে কি থাকবে? সমগোত্র শ্রেণী নাম। অনেক কার্যকারীমূলকটা কোন? সমগোত্র শ্রেণী। তারপর কার্যকারীমূলকের নাম, কার্যকারীমূলকের সংকেত, এরপর লিখবা কার্যকারীমূলকের গাঠনিক সংকেত। 4টি ঘর করো। এই ঘরটাকে 4টি ভাগ করো এইভাবে। প্রথম 5টা ভাগ, একটা হলো ক্রমিক নাম্বার, তারপরে কার্যকারীমূলকের নাম নিজেরা করো, নিজেরা কার্যকারীমূলক সমগোত্র শ্রেণীর নাম, কার্যকারীমূলকের নাম, কার্যকারীমূলকের সংকেত, কার্যকারীমূলকের গাঠনিক সংকেত, এভাবে লেখো। এখানে ক্রমিক নাম্বার তার মানে 1 লেখো সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী নাম। এখানে লিখবা কার্যকারীমূলকের নাম, কার্যকারীমূলকের নাম। তারপর লিখবা সংকেত, ওটার নাম। এখানে কি বলতো? মূলকের সংকেত। আর এখানে লিখবো কি বলতো? মূলকের, মূলকের কথাটা লিখে নিও, মূলকের গাঠনিক সংকেত। তারপরে তুমি এক এক করে এখানে লেখো অ্যালকিন, একটা দেখা যায় কিভাবে লিখতে হয়। এটা আমাদের মূলক, সমগোত্র শ্রেণীর অ্যালকিন। কার্যকারী মূলকের নাম কি? অ্যালকিন মূলক। অ্যালকিন কি বলতো? মূলক। ছোট হয়ে যাচ্ছে লেখা। নাম্বার 2 যদি বলি সংকেত, কার্বন কার্বন দ্বিবন্ধন, সংকেত যে যা, গাঠনিক সংকেত কি বলতো? তাই। তারপরে এটাকে দাগ দিয়ে বন্ধ করে দেবে, এটা দেখানোর জন্য আসছে এখান থেকে। অর্থাৎ যাতে একটার সঙ্গে আরেকটা কোনো মিল না হয়, একটার সঙ্গে আরেকটা কোনো লেগে না যায়, সে কারণে দাগ দিয়ে বন্ধ করে দিতে হয়। আর একটা দেখিয়ে দিই, মনে করো অ্যালকিনের পরে কি আসবে? অ্যালকাইন। অ্যালকাইন যদি আমরা তার মূলক বলি তাহলে বলবো অ্যালকাইন মূলক। সংকেত যদি বলি কার্বন কার্বন ত্রিবন্ধন, তার সংকেত যে যা, গাঠনিক সংকেত হতে দেয়। লেখা হয়ে যাওয়ার এভাবে দাগ দিয়ে বন্ধ করে দেবে। এভাবে তোমাদের যত আছে সব কার্যকারী মূলককে লিখবা। প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালডিহাইড মূলক, কার্বনিল মূলক বা কিটো মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এস্টার মূলক, অ্যানহাইড্রাইড মূলক, অ্যামাইড বা অ্যাসিটামাইড মূলক, অ্যাসিড হ্যালাইড মূলক, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, ইথার মূলক, নাইট্রাইল মূলক বা সায়ানোমূলক। এই সিএন তাকে আমরা বলি কি বলতো? নাইট্রাইল মূলক বা সায়ানোমূলক। নাইট্রাইল মূলক বা সায়ানোমূলক। সালফোনিলিক অ্যাসিড মূলক, তাকে বলবো SO3H, সালফোনিলিক অ্যাসিড। মূলকটার নাম কি? এর বাকি হাত, এর বাকি হাত, এগুলো কিন্তু অবশ্যই আর দ্বারা পূর্ণ হতে হয়। আমি আসবো আরটা কি? আর হলো অ্যালকাইল মূলক, এটা ইথার মূলক। ও এখানে বাকি হাত কি দ্বারা বলো? আর দ্বারা পূর্ণ। আরটা কি? আরটা হলো অ্যালকাইল মূলক। আরটা কি বলতো? অ্যালকাইল মূলক বলবো। অ্যালকাইল মূলক কাকে বলে? দেখো অ্যালকেন, CnH2+2। এটা কার সংকেত? আমরা পূর্বেই দেখেছি অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারিত করি তাহলে যে মূলকটি পাওয়া যাবে CnH2n+1, এটাই আর এটাই হলো অ্যালকাইল মূলক। এখানে যেমন n এর মান কত হয় বলো তো? 1, 2, 3, 4 ইত্যাদি। এখানেও আমাদের এই মূলকটা হলো কোনটা বলো তো? তার নিচে লেখো অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক লেখো। আর এখানে n = লেখো 1, 2, 3, 4 ইত্যাদি। একটু লিখে নাও, এটা দরকার হবে অ্যালকাইল মূলক, কারণ আমরা বিভিন্ন জায়গায় লিখবো অ্যালকাইল মূলক। তখন তোমাকে বুঝতে হবে যে অ্যালকাইল মূলক মানে CnH2n+1, n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি। ইয়াকে আমরা আর দ্বারা প্রকাশ করি সংক্ষেপে। সংক্ষেপে তার প্রকাশ কি বলতো? আরই হলো
অ্যালকাইল মূলকের প্রতিনিধিত্বকালী প্রতীক। এখন যদি আমরা n=1 ব্যবহার করি তখন কি দাঁড়ায়? CH3 মিথাইল মূলক। এই মূলকটিকে আমরা বলবো মিথাইল কি বলতো মূলক। যদি n=2 লেখা যায় তখন C2H5। একে আমরা বাম প্রান্তে থাকলে CH3 CH2 আর ডান প্রান্তে থাকলে লিখবো CH2 CH3। এই মূলককে আমরা বলবো ইথাইল মূলক। ঠিক একইভাবে প্রোপাইল মূলক ইত্যাদি এরা প্রত্যেকেই অ্যালকাইল মূলক। এদের প্রত্যেকেই আমরা কি দ্বারা বলতো R দ্বারা প্রকাশ করব। তাই এই যে সালফোনিলিক অ্যাসিড মূলক তার বাকি হাতটা R দ্বারা পূর্ণ, ইথাইল মূলক দুটো হাতই R দ্বারা পূর্ণ, নাইট্রাইল মূলক নাইট্রাইল বা সায়ানোমূলক CN তারও বাকি হাত কি বলতো R দ্বারা পূর্ণ। যদি H দাও তাহলে হাইড্রোসায়ানিক অ্যাসিড হয়ে যাবে, H দাও তাহলে কি হয়ে যাবে? H2SO3 সালফিউরাস অ্যাসিড হয়ে যাবে। সেজন্য এখানে যদি H দাও কি হয়ে যাবে? পানি হয়ে যাবে H2। সে যৌগযুগ হয় না, সেখানে এসব কার্যকারী মূলকের বাকি হাত NH2 অ্যামিন এরও কি দ্বারা পূর্ণ বলতো? বাকি হাত R দ্বারা পূর্ণ। সেটা 1 ডিগ্রি হোক 2 ডিগ্রি হোক 3 ডিগ্রি হোক, তার মানে 1 2 3 4 এই 4টি মূলকের বাকি হাত কি দ্বারা পূর্ণ বলতো? CN একই হলো। তাদের বাকি হাত কি দ্বারা পূর্ণ বলতো? অবশ্যই অ্যালকাইল মূলক R দ্বারা পূর্ণ হতে হবে, অথবা আরেকটা আছে অ্যারাইল মূলক, তাকে বলি AR মূলককে আমরা কি বলি? অ্যারাইল মূলক বা C6H5। এই মূলকের নাম হলো কোনটা বলতো? অ্যারাইল মূলক। আমরা একদম শুরু থেকে শুরু করেছি, কারণ এখানে তো বিভিন্ন জায়গা থেকে কালকে দেখলাম যে তোমরা অনেক জায়গা থেকে অলরেডি ভিতরে জানাজানি হয়েছে, স্যার পড়াচ্ছেন। আর কলেজ করলে তো এটা অনেক দ্রুত সরিয়ে যাবে, বুঝছো? সেজন্য আমি তোমাদের কাল রাত্রেও টেলিফোন করে একজন বলেছে, স্যার প্লিজ বন্ধ করবেন না। কিন্তু আমি যে না, বন্ধ করবো না। বলে স্যার আপনি কার্যক্রম বন্ধ করবেন না। কালও টেলিফোন করে তোমাদের চাঁদপুর থেকে একজন টেলিফোন করে আমাকে অনেক বিনীতভাবে অনুরোধ করেছে, স্যার বন্ধ করো। আমি যে না না, বন্ধ তো করতে বলে চাইনি। বলে স্যার কমেন্ট দিয়েছে। আমি যে তা দিক, তো ও রূপটি অনুরোধ করেছে, সে কারণে আমরা এত পিছন থেকে আসছি। আর বন্ধ তো আমরা অনেক পাচ্ছি, বুঝছো? কবে খুলবে তোমাদের কলেজ সেটা এখনো অনিশ্চিত গন্তব্যের মধ্যে তোমরা আসো, আমরাও আসি। সে কারণে এভাবে যতটুকু পারি তোমাদের ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া যায় সেটাই চেষ্টা করছি। তাই ধীরে ধীরে যাচ্ছি, নাহলে কার্যকারীমূলক সমগোত্র শ্রেণী যৌগযুগ এগুলো আসতাম না। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। কার্যকারীমূলক বইতে যেগুলো আছে দেখবা, যদি কোনোটা সমস্যা হয় তাহলে আলোচনা করবে। অ্যাসিড অ্যানহাইড্রাইড জানো তো? অ্যাসিড অ্যানহাইড্রাইড অনেকের সমস্যা হয়, COO এটা হলো অ্যাসিড, দুই পাশে দুটো হাত হতে হবে। কার্বক্সিলিক অ্যাসিড মূলকের এইচকে সরিয়ে একটি কার্বনের মূলক আসছে, তখনই সেটাকে বলতে অ্যাসিড অ্যানহাইড্রাইড। যদি আমরা গাঠনিক ভাবে লিখতাম COO, তারপরে একটা O, এই এইচকে সরিয়ে আসছে বল CO, দুটো হাতই খালি থাকবে। এটা হলো অ্যানহাইড্রাইড মূলক। সোজা তো পারবে পড়ো, যদি তারপর কোনোটা না পারো সেটা আমি অবশ্যই আলোচনা করে দেবো। তাহলে সমগোত্র শ্রেণীকে আমরা, কার্যকারী মূলককে আমরা এখানে রাখি দুটোকে। এইবার চলে আসব অ্যালকাইল মূলকও পড়লাম এর মাঝখানে ভিতর দিয়ে। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যারাইল মূলক কাকে বলে? বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে মূলক হয় তার নাম C6H5, যেটা দেখালাম ওইটি কোন মূলক? অ্যারাইল মূলক। এইবার মূল জায়গা আসে, বড় করে হেডলাইন দাও, জৈব যৌগের নামকরণ। হেডলাইন দাও, জৈব যৌগের নামকরণ। পড়া এখান থেকেই মূল পড়া শুরু হলো, জৈব যৌগের নামকরণ। দেখেছ? এবার নিচে লেখো অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ লেখা হয়েছে। এবার একটু দ্রুত লিখবা, বইতেও আমি লিখে দিয়েছি, তারপরে এখানে বলবো একটু দ্রুত লিখতে হবে।
এক দিয়ে লেখো, এখানে কিন্তু 10টা পয়েন্ট লিখতে হবে। এক দিয়ে লেখো, প্রতিটি যৌগের নামের শেষে এন লেখা হয়। যারা এসএসসি পাস করে এসেছো, যদি কেউ থেকে থাকো, সেও খুব দ্রুত লেখো। প্রতিটি যৌগের নামের শেষে এন লেখা হয়, এ দন্তের ন। 1 নম্বর শর্ত, যৌগ যাই হোক তাদের নামের শেষে কি লিখবো বলতো? এন। প্রতিটি যৌগের নামের শেষে এন লেখা হয়। নাম্বার 2 লেখো, সর্ববৃহৎ শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। সর্ববৃহৎ শিকলটিকে প্রধান শিকল হিসেবে কি বলতো? নির্বাচন করা হয়। সর্ববৃহৎ শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। সবচেয়ে বড় শিকলটা হবে প্রধান শিকল। এটা নাম্বার 2। নাম্বার 3 লেখো, আমি প্রত্যেকটা বুঝিয়ে দেব, আগে লেখো। দেখো, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হয় যেন, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে। আবার বলি, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ শাখা শিকলের কোনো উপশাখা শিকল থাকিবে না। অর্থাৎ শাখা শিকলের কোনো উপশাখা শিকল থাকিবে না। উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আমি। 3 নাম্বার, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ শাখা শিকলের কোনো উপশাখা শিকল থাকিবে না। নাম্বার 4 দিয়ে লেখো, প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। লেখা হয়েছে, প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। এক্ষেত্রে যেদিক থেকে শাখা শিকল কাছাকাছি ও অপেক্ষাকৃত বেশি হয়, যেদিক থেকে শাখা শিকল দুটো বিশেষণ, একটি হলো কাছাকাছি আর একটা কি বলতো? অপেক্ষাকৃত বেশি। একটি হলো কাছাকাছি আর একটা হলো অপেক্ষাকৃত বেশি হয়, সেই দিক থেকে প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। লিখো, আমি বুঝিয়ে দেব। সেদিক থেকে প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। 5 দিয়ে লেখো, প্রধান শিকলের কার্বনের সংখ্যা অনুযায়ী মূল যৌগের নামকরণ করা হয়। প্রধান শিকলের কার্বনের সংখ্যা অনুযায়ী মূল যৌগের নামকরণ করা হয়। যেমন দিয়ে লেখো, একটা কার্বন আছে, একটা কার্বন মানে মনো থেকে আমরা লিখবো মিথেন। কার্বন আছে দুটি মানে ডাই থেকে লিখবো আমরা ইথেন। ডাই থেকে কি বলতো? ইথেন। কার্বন তিনটি মানে ট্রাই থেকে লিখবো আমরা কাকে বলতো? প্রোপেন। কার্বন চারটি মানে টেট্রা থেকে লিখবো আমরা বিউটেন। তার মানে মনো, ডাই, ট্রাই, টেট্রাকে যথাক্রমে মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন বলবো। যথাক্রমে মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন। এইবার দেখো, কার্বন আছে 5টা মানে পেন্টা। তার থেকে যেটা আসবো তাকে বলবো পেন্টেন। কার্বন 6টা, তাকে বলবো হেক্সা থেকে যেটা আসবে তাকে বলবো হেক্সেন। কার্বন 7টা, তার থেকে হেপ্টা থেকে কাকে আসবে বলতো? হেপ্টেন আসবে। কার্বন 8টা, অক্টা থেকে আসবে আমরা অক্টেন। কার্বন 9টি, তার থেকে আসবে আমরা নোনেন। আর কার্বন 10টি ডেকা, তার থেকে আমরা লিখবো কি বলতো? ডেকেন।
তাহলে মনো ডাই ট্রাই টেট্রাকে যথাক্রমে মিথেন ইথেন প্রোপেন এবং বিউটেন, এরপর পেন্টা থেকে পেন্টেন, হেক্সা থেকে হেক্সেন, হেপ্টা থেকে হেপ্টেন, অক্টা থেকে অক্টেন, ননা থেকে ননেন, ডেকা থেকে কে বলতে ডেকে আসলো। শিওর? এরপরে লেখো নাম্বার 6। এবার আমাকে উদাহরণ দিতে হবে। লেখো একই কার্বনের সাথে, লেখো প্রধান শিকলের কথাটা একটু লিখে নাও। প্রধান শিকলের একই কার্বনের সাথে অথবা ভিন্ন ভিন্ন কার্বনের সাথে, প্রধান শিকলের একই কার্বনের সাথে অথবা ভিন্ন ভিন্ন কার্বনের সাথে একই জাতীয় একাধিক গ্রুপ যুক্ত থাকিলে, আবার বলি প্রধান শিকলের একই কার্বনের সাথে অথবা ভিন্ন ভিন্ন কার্বনের সাথে একই জাতীয় একাধিক গ্রুপ যুক্ত থাকিলে, একটা হাইপেন, থাকিলে, তারপর লেখো প্রধান শিকলের সংযুক্ত কার্বনের সংখ্যা উল্লেখপূর্বক, প্রধান শিকলের সংযুক্ত কার্বনের সংখ্যা উল্লেখপূর্বক একই জাতীয় গ্রুপগুলোকে একত্রিত করে গ্রুপের সংখ্যা অনুযায়ী উহাকে উচ্চারণ করা হয়। একই জাতীয় গ্রুপগুলোকে একত্রিত করে গ্রুপের সংখ্যা অনুযায়ী তাদেরকে কি করা বলতো? উচ্চারণ করা হয়। তবে একটা হলে মনো করা হয় না, দুটো হলে ডাই, তিনটে হলে 6 নম্বরে এটা মুছে ফেললাম, কারণ এটা ইতিমধ্যে তোমরা রপ্ত করে ফেলেছ। আমরা এই 6 নম্বর পয়েন্টটা একটু ভালো করে বুঝিয়ে দেবো। এবার দেখো 6 নম্বর বোঝাতে গিয়ে সবগুলোই হয়ে যাবে। আমরা বলেছি প্রধান শিকলের একই কার্বনের সাথে, যেমন CH3 উপরে একই কার্বনের সাথে অথবা ভিন্ন ভিন্ন কার্বনের সাথে, অত বড় দরকার নেই, ছোট করে রেখে ভিন্ন ভিন্ন কার্বনের এখানে ভিন্ন ভিন্ন কার্বনের সাথে একই জাতীয় একাধিক গ্রুপ, নাম্বার 2 আর একটা দেখ CH3 উপরে CH3 নিচে CH3 CH2, তারপরে CH আছে উপরে CH3 পাশে CH3। দেখো প্রধান শিকলের একই কার্বনের সাথে অথবা ভিন্ন ভিন্ন কার্বনের সাথে একই জাতীয় একাধিক গ্রুপ, একই জাতীয়, এটা মিথাইল, এটা মিথাইল, এটাও মিথাইল, এটাও মিথাইল, এটাও মিথাইল, একই জাতীয় একাধিক গ্রুপ। আরো দেখাবো, দেখো এবার নাম্বার 3 CH3 1 নন CH উপরে CH3 CH উপরে CH3, তারপর CH2C উপরে কত আছে CH3 নিচে CH3 পাশে আছে CH3। দেখো এখানে একই জাতীয় একাধিক গ্রুপ, এটা মিথাইল 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 মিথাইল। আমরা কি বলেছি 6 নম্বর প্রধান শিকল, সর্ববৃহৎ শিকলটিকে ধরবো প্রধান শিকল। তারপরে বলেছি প্রধান শিকলটি কেমন ভাবে নির্বাচন করব যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে, তার মানে শাখা শিকলের কোনো উপশাখা শিকল থাকবে না। এইবার এটা দেখাচ্ছি। আবার বলি প্রধান শিকলটি কেমন ভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ শাখা শিকলের কোনো উপশাখা শিকল থাকিবে না। এইবার দেখো এখানে 1 2 3 4 5 6 7 সাতটি কার্বন, আবার 1 2 3 4 5 হয় না, 1 2 3 4 5 6 7 অথবা 6 7 সাতটি কার্বন, অথবা 1 2 3 4 5 6 এটাও 7 হয়, এটাও 7 হয়, 1 2 3 4 5 6 7 আবার 1 2 অথবা 1 2 3 4 5 6 7 অথবা 8 7 বিভিন্ন ভাবে সাতটি হয়। কোন দিকে যাব? আমরা বলেছি প্রধান শিকলটি কেমন ভাবে নির্বাচন করব যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে, শাখা শিকলের কোনো উপশাখা শিকল থাকবে না, লেজের উপলেজ থাকবে না। কোথাও আমরা দুটি বানর লেজ দেখা যাচ্ছে, কোনটা ফাঁক দিয়ে বানরের দুটি লেজ বেরিয়ে আসছে, আর উপরে দেখা যায় একটা বানর, তার মানে কি বানর একটা না, বানর সেখানে দুটোই আছে, আর একটা বানর নিচে আছে, খেলা করছে, ওরা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু বানর কটা আছে?
দুটোই আছে, যেহেতু লেজ দুটো, লেজের উপলেজ হয় না, লেজের কখনো উপলেজ হয় না। তাহলে যদি আমি এই দিকে চলে যাই, এই শাখার উপশাখা হয়ে যায়, আবার এই দিকে চলে গেলে এই শাখার কি বলতো উপশাখা হয়ে যায়। তার মানে এই দিকে যাওয়া যাবে না, এটা আমার জন্য নিষিদ্ধ এলাকা। এই দিকে যাওয়া যাবে না, এটা কি নিষিদ্ধ এলাকা, কারণ এই দিকে চলে গেলে শাখার উপশাখা হয়ে যাবে। এইটা হলো আমার প্রধান শিকল। এটা কোন শিকল বলতো? প্রধান শিকল। আমরা বলেছি প্রধান শিকলটি কেমন ভাবে নির্বাচন করবো যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ শাখা শিকল এখন উপশাখা শিকল যে দিক থেকে শাখা শিকল কাছাকাছি এবং অপেক্ষাকৃত বেশি হয়। বিশেষণ দুটো, একটা হলো কাছাকাছি, দ্বিতীয় হলো অপেক্ষাকৃত বেশি। এবার দেখো এখানে দ্বিতীয় কার্বনে মিথাইল, এরও দ্বিতীয় কার্বনে মিথাইল সমান সমান, অতএব যে কোনো দিকতে আসতে পারে 1 2 3 4 5। এর দেখো, এটার দেখো, এর দ্বিতীয় কার্বনে দুটো মিথাইল, এর দ্বিতীয়তে একটা মিথাইল, তৃতীয়তে কারোরই নেই, অতএব আমি একে লিখবো 1, কারণ এখানে কাছাকাছি, এরও কাছাকাছি, কিন্তু এর একটা, এর কত বলতো? দুটো, অপেক্ষাকৃত বেশি। বিশেষণ তো দুটো, একটা হলো কাছাকাছি আর একটা কি অপেক্ষাকৃত বেশি। তাহলে এখন অপেক্ষাকৃত বেশি 2 3 4, একে বলবো 5। সংখ্যায়িত করছি দেখো, এখানে দ্বিতীয় কার্বনে একটা আছে, এর দ্বিতীয় কার্বনে দুটো, এর তৃতীয় কার্বনে একটা আছে, তৃতীয় কার্বনে নেই, কিন্তু ও তো বললো স্যার আমার দ্বিতীয় কার্বনেই দুটো আছে, আর ওর দ্বিতীয়তে একটা, তৃতীয়তে একটা, অতএব আমরা এখান থেকে আসবো 1 2 3 4 5 কি বলতো 6। কাছাকাছি এবং অপেক্ষাকৃত বেশি। এর আরেকটা গাণিতিক নিয়ম শেখাবো যোগফলের। আগে প্রাথমিক ভিত্তিটা তৈরি করি, তারপরে যোগফলের নিয়মে যাব। আগে প্রাথমিক ভিত্তি তৈরি করি, তারপরে যোগফলের নিয়মে যাব। এটা দেখো কোন দিক থেকে আসবো। তাহলে এইটি হলো প্রধান শিকল, এর দ্বিতীয় কার্বনে একটা মিথাইল, এরও দ্বিতীয়তে মিথাইল আছে, এর তৃতীয়তে ইথাইল, এটাও ইথাইল সমান, চতুর্থতে কারণে, অতএব আমি যে কোনো দিক দিয়ে যেতে পারি। যে কোনো দিক মানে কি 1 2 3 4 5 6 7, ঠিক তো? তাহলে প্রধান শিকলে কয়টা কার্বন? 5টি কার্বন। যৌগটিকে বলতো পেন্টেন। আমরা বলেছিলাম প্রধান শিকলের একই কার্বনের সাথে অথবা ভিন্ন ভিন্ন কার্বনের সাথে একই জাতীয় একাধিক গ্রুপ যুক্ত থাকিলে একটা হাইপেন, তারপর কি প্রধান শিকলের সংযুক্ত কার্বনের সংখ্যা উল্লেখপূর্বক একই জাতীয় গ্রুপগুলোকে একত্রিত করে গ্রুপের সংখ্যা অনুযায়ী তাকে উচ্চারণ করা হয়। তাহলে এখানে কত আছে বলতো? 2 তে একটা মিথাইল, আর কত 4 এ 2 4, দুটো মিথাইল বিধায় তাকে বলবো ডাইমিথাইল। যৌগটি কয়টা কার্বন? 5টি কার্বন। মূল নাম পেন্টেন, 2 4 ডাইমিথাইল। এর মূল নাম কি বলতো? 5টি কার্বন পেন্টেন। তাহলে তার নামটাকে আসবে 2 2 মানে এই 2, আবার এই 2 মানে নিচে 2 2 2 2 2, তারপর কত বলতো? 4। তিনটে বিধায় তাকে বলবো ট্রাই, যৌগটিকে বলবো মিথাইল। 5টি কার্বন বিধায় যৌগটিকে বলবো পেন্টেন। একে যদি বলে দেখো তাহলে কি আসবে বলতো? 2 মানে এই 2, আবার 2 মানে নিচে 2, তারপরে 4, এরপরে 5, তাকে বলবো কি বলতো? টেট্রা মিথাইল। মোট 6টি কার্বন, তাই তাকে আমরা বলবো হেক্সেন। একটু ছোট করে লিখলাম, বুঝছো? টেট্রা মিথাইল তো একসঙ্গে হবে হেক্সেন, কিন্তু লেখা যায় ছোট করে লিখলাম, বুঝছো? এটা CH3 কে ছোট করে দেই, টেট্রা মিথাইল, তাহলে আমরা এখানে লিখতে পারবো হেক্সেন। এখানে মূল যৌগ কত? 7টি কার্বন হেপ্টেন। 2 জাতীয় গ্রুপ আছে। যদি প্রধান শিকলের সাথে 7 নাম্বার প্রধান শিকলের সাথে শাখা শিকল হিসাবে ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, 7 দিয়ে রাখো। যদি প্রধান শিকলের সাথে শাখা শিকল হিসাবে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, তবে গ্রুপগুলোকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে পর্যায়ক্রমে লেখা হয় এবং প্রতিটি ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে পর্যায়ক্রমে লেখা হয়। গ্রুপগুলোকে ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে পর্যায়ক্রমে লেখা হয় এবং প্রতিটি একই জাতীয় গ্রুপের শেষে
ও দুটি ভিন্ন ভিন্ন গ্রুপের মাঝামাঝি স্থানে হাইফেন চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে ইথাইল মূলক, এটাকে বলতো মিথাইল। ইথাইল লিখতে কি লাগে ই, মিথাইল লিখতে এম, ইটা আগে। তাহলে কততেই আছে বলতো 3, আর কত বলতো 5, দুটো ইথাইল বিধায় তাকে বলবো ডাই ইথাইল। প্রতিটি গ্রুপের শেষে ও দুটো গ্রুপের মাঝামাঝি হাইফেন চিহ্ন, হাইফেন দেওয়া হলো 2, তারপর কত বলতো 6, এটাকে বলবো ডাই মিথাইল। কয়টা কার্বন? 7টা কার্বন। যৌগটিকে বলবো হেপ্টেন। যৌগটিকে কি বলবো? 7টি কার্বন বিধা হেপ্টেন। একটু লিখে নাও। আমি এই 3 নম্বরের উদাহরণটা নিয়ে একটু আলোচনা করব, যে সমষ্টি বের করে আমরা কোন দিক থেকে শুরু করা যায় সেটাই দেখাবো। সমষ্টি বের করে যে কোন দিক থেকে গেলে পরে আমরা 2 দিয়েও দেখাতে পারি, 3টা 2 থেকে আরো ভালো হবে। তাই আমরা ওইটাকে বেছে নিলাম। কত বলো তো 3। দেখো আমরা যদি ডান থেকে লিখে যাই তাহলে সমষ্টি কত হয়? এটা হলো 2, 2 নাম্বার কোন একটা মিথাইল প্লাস 2, 2 একটা মিথাইল, তারপর কত প্লাস 4 প্লাস 5, যোগ করলে কত 5 আর 4 9, 10 11 12 13, কত বলো তো 13 হয়। এলো এই দিক থেকে। আমি যদি এই দিক দিয়ে যেতাম, অর্থাৎ 1 উপরেরটা মুছে ফেললাম, উপরেরটা মুছে ফেললাম, সঠিক নিয়ম মুছে ফেললাম। এবার যদি বলতাম না 1 2 3 4 5, কত বলতো 6, তাহলে সমষ্টি কত দেখো। দ্বিতীয়বার যেটা ভুল লিখেছি তার নিয়ম দেখো 2, তারপর কত বলতো প্লাস 3, প্লাস কত বলতো 5 প্লাস 5, 5 আর 5 10, আর 3 13 14 15। এখানকার সমষ্টি 15, এখানকার সমষ্টি কত বলতো 13। তাই আমরা 1 2 বাম থেকে ডানে যাব না, আমরা কি করব ডান থেকে বামে লিখব। 1 2 3 4 5 6, এটি আমার সঠিক, এটা কি বলতো ভুল। কারণ সমষ্টি করলে যে দিক থেকে ছোট হয় সেই দিক থেকে আমরা শুরু করব। এখানেই রেখে গেলাম, কারণ এখান থেকে অনেক কিছু শেখাতে হবে, ভাঙানো নিয়ম শেখাতে হবে। তোমরা একটু বই দেখবে। আগামীকাল কি বার বলো তো? শনিবার। তোমরা 10:30টায় দেরি হয়ে যায় তোমাদের উঠতে সকালে আসতে পারো অনেকে। এখন থেকে 11টার সময়, আগামীকাল 10:30টায় নয়, আরো আধ ঘন্টা পিছিয়ে দিলাম, সকাল 11টায়। আগামীকাল সকাল 11টায় তোমাদের সঙ্গে এরপর থেকে মিলিত হব। সকলে ভালো থেকো। যে উদ্দেশ্যে তোমাদেরকে ঘরে রাখা সেই উদ্দেশ্য অবশ্যই তোমরা মেনে চলবে। তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে স্যার একটা স্কুল বিডি প্ল্যাটফর্ম করেছেন, যার মাধ্যমে স্যার একাই কেমিস্ট্রি করে দিচ্ছেন। এর মধ্যে অবশ্যই একটা শুভ সংবাদ, তোমাদের ম্যাথ এবং ফিজিক্সের শিক্ষক যুক্ত হয়েছেন, তারা সম্মতি হয়েছেন, ক্লাস নেবেন। খুব তাড়াতাড়ি তোমরা এই প্ল্যাটফর্মে দেখতে পারবে। তাদের জন্য আলাদা সময় দিয়ে দেবো, কখনো আসতে পারবেন, একটু চলাচলের মতো পরিস্থিতি হলেই। 2 জন শিক্ষক রাজি হয়েছেন, একজন ফিজিক্সের, একজন ম্যাথের, এভাবে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য। তাহলে তোমরা ভালো থেকো। জয় আমাদের হবেই, শুধু কি করতে বলো তো, ঘরে থাকতে হবে। এর থেকে আর বড় ওষুধ নেই। যেহেতু টিকা ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তার আগ পর্যন্ত আমাদের প্রত্যেককে অবশ্যই বাঁচতে হলে এটা করতে হবে, বাঁচতে হলে ঘরে থাকতে হবে। ভালো থেকো, দেখা হবে আবার আগামীকাল। থ্যাংক ইউ।